দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন রাজনৈতিক অঙ্গনের দুই পুরোধা ব্যক্তিত্ব। আমার বাম পাশে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল এবং সর্ববামে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব এবি পার্টি। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো আমরা দেখে নিতে চাই। আজকে কি গুরুত্ব পেয়েছে আজকের সংবাদ বুলেটিনে? দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সবসময় যুদ্ধের প্রস্তুতি রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজবাড়ির কালুখালীতে ম্যানোভার প্রশিক্ষণ। দ্বিতীয় শিরোনাম ছিল জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুতই আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। সচিবালয় খুলে দেওয়া হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া, দোয়া চেয়েছেন দেশবাসীর। তারেক রহমানের 4 মামলা বাতিলের আদেশ সর্বোচ্চ আদালতে বহাল। আরেকটি শিরোনাম ছিল সৌদি বিনিয়োগের বড় প্রকল্পগুলো আটকে দিয়েছিল হাসিনা সরকার, তথ্য সৌদি রাষ্ট্রদূতের। $9 লাখ পাচারের অভিযোগে সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। সবশেষ যেই সংবাদটি গুরুত্ব পেয়েছে, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য। আবারও ওয়াদা করলেন সিইসি, কমিশনের ইমেজ পুনরুদ্ধারে প্রয়োজনীয় সবই করার আশ্বাস। আমরা শিরোনামগুলো শুনলাম, আমরা আলোচনা শুরু করতে চাই। শুরুটা করব জনাব শহীদুল ইসলাম বাবুলকে দিয়ে। যে আজকে এই যেটি বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুতই আলোচনা করবে অন্তর্বর্তী সরকার, বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? এই যে ঘোষণাপত্র সরকার দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাই, সেটির ব্যাপারে আসলে রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান কি? না, আজকে আপনাকে বলে রাখা দরকার যে আজকে 5 জানুয়ারি এই অভ্যুত্থানের 5 মাস পরিপূর্ণ হলো। আজকে পরিপূর্ণ হলো 5 মাসের সরকারের বয়স 5 মাসের 3 দিন কম। এই সময়ের মধ্যে সরকারের সাফল্য আছে, ব্যর্থতা আছে, যাই আছে সব মিলিয়ে আমরা একটা কি বলবো, একটা রিজিম থেকে আমরা মুক্তি পেয়েছি। দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত মানুষের আন্দোলনের যে কাঙ্ক্ষিত বাস্তবতা, সেই বাস্তবতা এর জন্য অনেক রক্ত ঝরাইতে হলো আমাদেরকে, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক দেশান্তর, অনেক খুন, অনেক গুম, এর মধ্য দিয়ে আমরা এটা পেয়েছি। তো যাই হোক, এই 5 মাসে সরকারের কিছু সফলতা আছে, আবার সরকারের দুর্বল অনেক দিকও আছে, সবই ঠিকই আছে। এখন আপনি যেটা বলেছেন কি, ওই প্রোক্লেমেশন, যেটা ঘোষণাটা আসলে আগে হলেই ভালো হয়। ঘোষণাটা আগেই হয় সাধারণত, ঠিক আছে, দেরিতে হলেও কোনো সমস্যা নাই। এবং ছাত্ররা যেটা করতে গিয়েছে, এটা ছাত্ররা একলারা নিজেদের মতো কথা ঘোষণা করলে যেটা আমাদের ঐক্য বা জাতীয় ঐক্য বা আমাদের যে সহনশীলতা বা আমাদের পরস্পরের প্রতি যেই মুহূর্তে নানান ধরনের সংকট, এখনও আমাদের সংকট কাটে নাই, সেটা ভালো হতো না। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি সমস্ত রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ হয়ে ঐক্যমত্যভাবে এটা একসাথে করে সরকারের পক্ষ থেকে, সেটাই ভালো, এটা আমরা মনে করছি। তবে এই ঘোষণাপত্রটা আর আগে দিলে ভালো হতো আর কি। সেক্ষেত্রে আপনাদের কোনো সাজেশন রয়েছে? সাজেশন সেটা দলের পক্ষ থেকে নিশ্চয়ই দেওয়া হবে। কি কি সাজেশন আছে, সেটা দলের নীতি নির্ধারণের পরিষদ আছে, তারা নিশ্চয়ই সেগুলো চিন্তা করবেন। জি, জনাব ফুয়াদ, আপনার কাছে বিষয় জানতে চাইবো যে 5 তারিখটি আসলে বিভিন্ন কারণে আলোচিত। বিশেষ করে আমরা যখন যেই 5 তারিখে কথা বলছি, 1 বছর আগে 5 তারিখে নির্বাচন হয়েছে। সেই সময় হয়তো যেই 5ই অগাস্টের কথা বলছি, যেটা জনাব বাবুল বলছিলেন যে 5 মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকারের। এই সরকার নতুন করে প্রোক্লেমেশন দিতে যাচ্ছে, যেটিকে বলা হচ্ছে যে 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিল ছাত্ররা। সরকার কি আসলে সেই দিনক্ষণ মেপেই এগুচ্ছে, নাকি এই প্রোক্লেমেশন দিতে আরো সময় লাগতে পারে? ধন্যবাদ আপনাকে। 5 তারিখটা খুব গুরুত্বপূর্ণ আজকের জন্য, কারণ হলো যে দিনটা মাত্র চলে গেল আজকে ফিউ মিনিটস আগে, সেটা হচ্ছে 5ই আগস্টের বর্ষপূর্তি, 5 মাস পূর্তি হয়েছে। যে গণহত্যা দেখলাম আপনার বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম গণহত্যা, হাসিনার নেতৃত্বে প্রায় 1700 শহীদ ন্যূনতম, এই শহীদের সংখ্যা আরও বাড়তে কমতে পারে। প্রায় 26,000 মানুষ পঙ্গু হয়ে গেছেন, প্রতিবন্ধী হয়েছেন, অথবা কোনো না কোনো ফর্মে আহত হয়েছিলেন। 600-র বেশি মানুষ চোখ হারিয়েছেন। দি হিউজ স্যাক্রিফাইস এই গণ অভ্যুত্থানে। এবং আমাদের বরাবরের একটা দাবি ছিল, যে দাবিটা আজকে আবার রিইটারেট করছি, সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে যা হয়ে গেল, সেটা একটা গণতদন্ত কমিশন করে এই সবার গল্পটা শোনা দরকার। পার্লামেন্টে একটা পার্লামেন্টারি রুমে আপনার একটা ওপেন হিয়ারিং শুনানি হওয়া দরকার, যেটা বিটিভি থেকে গণমাধ্যমগুলো, অন্যান্য গণমাধ্যম সবাই মিলে লাইভ সম্প্রচার করবে। এবং
কে কিভাবে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কে বিচার পাচ্ছে, কে পাচ্ছে না, কে ক্ষতিপূরণ পাচ্ছে না, এবং এই লড়াইতে অংশগ্রহণ করবার যে গল্প, এইটা আমরা এতবার বলবার পরেও অন্তর্বর্তীকালীন সরকার এখনো করছে না। তা আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রধানতম কাজ হবে হচ্ছে এই লড়াইয়ের গল্পগুলো যেন বেঁচে থাকে, যেন পরবর্তীতে কেউ এসে আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের গল্প নতুন করে কেউ না বানায়। তাই আজকে যারা বেঁচে আছেন, যারা লড়াইতে অংশগ্রহণ করেছেন, তাদের মাধ্যমে এটা প্রকাশিত হোক এবং রেকর্ডেড থাকুক। দ্বিতীয় যে কারণে 5 তারিখটা গুরুত্বপূর্ণ, 5 জানুয়ারি, সেটা হচ্ছে 2014 সালের ভোট ছাড়া যে নির্বাচন আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসে, এই ধরনের অদ্ভুত মানে সিস্টেমে পড়ে না, ডেফিনেশনে পড়ে না নির্বাচন শুধু আওয়ামী লীগের আমলেই সম্ভব। এটা শেখ মুজিবও করেছে, শেখ হাসিনাও করেছে বারবার। 153 জন ভোট ছাড়া নির্বাচিত হয়ে গেছে। সারা বাংলাদেশে যে পরিমাণ আপনার যে ভায়োলেন্স দেখলাম এরপরে, নির্বাচনের পরে টানা 6-8 মাস উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক ভায়োলেন্স হয়েছে, শত শত মানুষ মারা গেছে। বিচারকে নিয়ে তখন যুদ্ধাপরাধীর বিচার চলছিল বাংলাদেশে সোকল ট্রাইব্যুনালে, সেটাকে নিয়ে প্রচুর মানুষ তখন খুন হয়েছে, আহত নিহত হয়েছে। তাই 5 জানুয়ারির নির্বাচনের দিবসটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, আমাদের যে ইলেকটোরাল ফ্রড, যে ভোটের নামে যে বাটপারি হয়েছে বাংলাদেশে গত 16 বছর, সেটা মনে রাখবার জন্য আমরা বারবার দাবি করেছি যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যে 3টা ভুয়া নির্বাচন হয়েছে, এই 2014-র 5 জানুয়ারি, 2018-র 30 ডিসেম্বর এবং 2024-এর 7 জানুয়ারি, এই 3টা ফ্রডুলেন্ট ইলেকশন নিয়ে একটা গণতদন্ত কমিশন করা দরকার। কারা কারা কি ফর্মে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে, ব্যুরোক্রেসি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে, পুলিশে, র্যাবে, সশস্ত্র বাহিনীর সদস্যরা কারা কারা এই ভুয়া নির্বাচনগুলো করে হাসিনাকে এই সিংহাসনে রেখেছে, সেটা আজকের দিবসের একটা পরিষ্কার দাবি। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে এই বিষয়ে আপনারা অবিলম্বে একটা গণতদন্ত কমিশন করেন। যারা যারা এখানে সরাসরি এসে সরকারের পক্ষ থেকে তথ্য দেবে তাদেরকে ক্ষমা করে দেওয়ার একটা অ্যামনেস্টি প্রভিশন থাকতে পারে। আর যাদেরকে বিচারের আওতায় আনা দরকার পার্টিকুলারলি হচ্ছে 3টা কমিশন, আপনার শামসুল হুদা কমিশন, রকিবউদ্দিন কমিশন এবং হচ্ছে আউয়াল কমিশন। এই 3 কমিশনের 15 জন কমিশনার, 1-2 জন ছাড়া যারা যারা যথেষ্ট অন্যায়ের বিপক্ষে স্ট্যান্ড নেবার চেষ্টা করেছেন, যেমন লাস্ট কমিশনে মাহবুব সাহেব ছিলেন, উনি যথেষ্ট রিজনেবলি কাজ করবার চেষ্টা করেছেন। আদারওয়াইজ এই 15 জন কমিশনার এবং তাদের সচিবরা যথেষ্ট এই রাষ্ট্রকে ডুবায় দেওয়ার পিছনে কাজ করেছেন। অতএব তাদের ব্যাপারে রোল প্লে করার ব্যাপার আছে এবং দায়িত্ব নেবার ব্যাপার আছে। ঘোষণাপত্রের ব্যাপারে বক্তব্য হচ্ছে যে আমাদের 53 বছরের ইতিহাসে স্বাধীনতা যুদ্ধের পরে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এই গণ অভ্যুত্থান 24-এর জুলাই আগস্টে যেটা ঘটে গেছে। এবং ইতিহাসের উত্তর পুরুষের কাছে যখন এটা একটা শাল আকারে আসবে, তখন যদি কোনো ডকুমেন্টেশন না থাকে, তখন দেখবেন এই গল্পগুলো আর থাকবে না। যেটা 71 সালের স্বাধীনতার ঘোষণাপত্র, মেজর জিয়ার ঘোষণা, যেগুলো হিস্টোরিক্যাল ডকুমেন্ট আকারে আমরা বিবেচনা করি, পড়ি। আদারওয়াইজ যেটা হবে, ওইখানকার জীবিত মানুষগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে, তখন এই ঘটনার গল্পটা আর কেউ বইয়ে পত্রিকাতে পাবে না। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের একটা লিখিত ডকুমেন্ট জাতির পস্টারিটির জন্য থাকা উচিত। এবং সেখানে যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এককভাবে ঘোষণা দিয়েছিল, কিন্তু সরকার এবং সবাই মিলে, রাজনৈতিক দলগুলো মিলে একটা স্মার্ট মুভ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এটা করে ফেলবার জন্য। আমি এটাকে খুব বেশি বিলম্বিত মনে করছি না, কারণ বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ছিল না। গত 5 মাসে যে পরিমাণ স্যাবোটাজ আওয়ামী লীগ এবং দিল্লির যে পরিমাণ বাটপারি আমাদেরকে ফেস করতে হয়েছে এবং এখনও করতে হচ্ছে, সেটাকে সামনে রেখে এই ঘোষণাপত্রটার দিন তারিখটা প্লাস মাইনাস হতে পারে, বাট হওয়া উচিত ঐক্যমতের ভিত্তিতে। এবং আমাদের জাতীয় মুক্তির লড়াইয়ের যে শত শত বছরের আমাদের যে এক্সপিরিয়েন্স আছে, আমাদের যে যাপিত জীবন আছে, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ফার্স্ট রিপাবলিক, আমাদের 1757-র পলাশী দিবস, চিরস্থায়ী বন্দোবস্ত, জমিদারি প্রথা বাতিল করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, মুসলিম লীগ, পাকিস্তান আন্দোলন, লাহোর প্রস্তাব, এর প্রত্যেকটা ঘটনার সাথে এই জমিনের মানুষের লড়াইয়ের গল্পগুলো যেন চলে আসে। জি, আপনি জনাব শহীদুল, আপনার কাছে এই প্রসঙ্গ ধরে জানতে চাইবো যে আসলে যেই সব বিষয়গুলো আসলে আওয়ামী লীগ সরকারের নানা বিষয়গুলো আলোচিত, বিশেষ করে অনিয়ম, দুর্নীতি, বিশেষ করে যেই 3টি নির্বাচন, আর যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে সেই তদন্তের ক্ষেত্রে গণতদন্ত কমিশন করা দরকার,
বিএনপি কি মনে করে যে আসলে এরকম গণতদন্ত কমিশন হওয়া দরকার? হ্যাঁ, হতে পারে গণতদন্ত। মূল কথা তো আসলে এই যে অন্যায়ের হিমালয় যে তৈরি করা হয়েছিল, এইটা তো একটা নজিরবিহীন ঘটনা একটা জাতি রাষ্ট্রে। বলা হয়, যদি লুণ্ঠনের কথাও বলেন, যে এই কয়েক বছরে যত লুণ্ঠন করা হয়েছে তা দিয়ে 30টা না 40টা পদ্মা সেতু করা যেত, হ্যাঁ, মিনিমাম। এবং এটা তো একটা ব্রিটিশ বেনিয়ারাও যত বাংলাদেশ এই উপমহাদেশ থেকে যত টাকা পাচার করে নাই, এর চেয়ে বেশি পরিমাণে টাকা সম্পদ পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে। এটা তো মানে স্বাভাবিক কোনো ঘটনা। একটা দরিদ্র রাষ্ট্র, তৃতীয় বিশ্বের একটা দেশ, হ্যাঁ, এই দেশের খেটে খাওয়া মানুষ, এদেশের রেমিটেন্সের টাকাগুলা মানে মাথা থেকে পায়ে ঝরানো খাম, কৃষকের উৎপাদন, এই সবকে আপনি যখন মানে লুটেরাদের একটা অভয়ারণ্য তৈরি করে ফেলেন, আর নিপীড়ন নির্যাতনের কথা তো বাদই দিলাম, সেটাও তো একটা মহাকাব্য লেখা যায় আপনি যদি রচনা করেন। নিশ্চয়ই এটা বহুকাল বাংলাদেশের মানুষ এটা মনে রাখবে, যেমনটা ব্যারিস্টার ফুয়াদ বললেন। সেজন্য এগুলাকে যদি আপনি বিনা চ্যালেঞ্জে বা একেবারে উদারভাবে দেখেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ হয় কি একটা দৃষ্টান্ত থাকতে হয় জাতি রাষ্ট্রের জন্যে, যে ভবিষ্যতে ইতিহাস বারবার তো মানুষ মনে করবে যে কি করিলে কি হয়, অন্যায় করিলে তার পরিণামটা কি, ফলটা কি, সেটা সামনে আমাদের থাকবার দরকার আছে। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, ওই যে ইলেকশন কমিশনের কথা বললেন, আমার একটা মানুষের প্রতি আমার আসলে খুবই ক্ষোভ আর জেদ, কী কারণে আমি জানি না। খায়রুল হক চিফ জাস্টিস, উনি প্রধান বিচারপতির চেয়ারে, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের চেয়ারে বসে তিনি যে অন্যায়টা করে গেছেন, এই যে বাংলাদেশে যত অন্যায়, যত নিপীড়ন, যত খুন, যত রক্তপাত, এই যে যত কিছু, এর একটা সিংহবাই দায় কিন্তু ওনার আছে। কি কারণে ওনার টিকে স্পর্শ করে না আমি জানি না। উনি কি প্রধান বিচারপতি ছিলেন এই জন্যে? উনি কি মহামানব? অথচ সবচাইতে নিকৃষ্ট কাজটা উনি করে গিয়েছেন। হ্যাঁ, একটা রায় দিয়েছেন, সেই পক্ষ, এই রায় বাংলাদেশের গণতন্ত্র হত্যার, এবং তারও 16 মাস পরে রিটায়ারমেন্টে যাওয়ার পরে সেটাকে মানে ভিন্ন রকমভাবে, মানে একটা এরকম নজিরবিহীন এরকম ঘটনা বাংলাদেশে নাই, অথচ তার বিরুদ্ধে কেউ কথা বলছে না, তার টিকে স্পর্শ করছে না। উনি এখনও আছেন বোধহয়, পলাতকও আছেন কিনা, না কোথায় আছেন আমি জানি না। আমার মতে তারও বিচার হওয়া উচিত। ইলেকশনের সাথে যারা তো যে 3টা কমিশন, এবং কঠোর দৃষ্টান্তমূলক, যাতে ভবিষ্যৎ আগামী দিনে কেউ যদি নির্বাচনকে কোনোভাবে ম্যানিপুলেট করতে চায়, তাহলে এই দৃষ্টান্তগুলো তাদের সামনে চলে আসবে যে না, পরিণাম এটাই দিন শেষে। ব্যারিস্টার ফুয়াদ, আজকে যেটা আদালতে আমরা দেখেছি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলার বাতিলের আদেশ করেছে সর্বোচ্চ আদালত। এই যে 19 বছরে তার বিরুদ্ধে 82টি মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এর মধ্যে এখনও 18টি মামলার নিষ্পত্তি হয়নি। এই যে এতগুলো মামলা, একসাথে এতগুলো মামলা হলো, এখনও 18টি নিষ্পত্তি হয়নি, 5 মাস হয়ে গেল এই সরকারের। আসলে কারণটা কি? দীর্ঘসূত্রিতার কোনো কারণ, নাকি আসলে সময়ের কারণে, আদালতের দীর্ঘসূত্রিতার কারণে মামলা বিলম্বে, মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে? আমার মনে হয় শুধু তারেক রহমানের মিথ্যা মামলা নিয়ে কথা বলাটা অন্যায্য হবে। বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মীদের উপরে 1,32,000-এর উপরে মামলা হয়েছে, তার উপরে 60 লক্ষের উপর হচ্ছে আসামি। ম্যাক্সিমাম হচ্ছে বিএনপি, ছাত্রদল, যুবদল, শিবির, জামাত, হেফাজত, যারা টোটাল অপোজিশন বলয়ে ছিলেন তাদের। এবং এই মামলাগুলোকে কেন্দ্র করে 1 কোটির বেশি মানুষ পলাতক জীবনযাপন করেছেন গত 16 বছর, তার ভিতরে বাবুল ভাই একজন। তো এই জায়গা থেকে আমাকে হলিস্টিকলি এগুলোকে বিবেচনা করা দরকার আর কি, একজন ব্যক্তিকে না। এবং তারেক রহমান কিন্তু বারবার বলেছে যে উনি ওনার সকল নেতাকর্মীর বিপক্ষে করা মিথ্যা মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত উনি চান না ওনার মামলা অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি হোক, অথবা উনি দেশে ফিরে আসুক, এটা উনি চান না। এটা খুবই একটা উদার স্টেটমেন্ট উনি দিয়েছেন, ওনার নেতাকর্মীদেরকে উনি সম্মান করেছেন। আমি বারবার বলেছি যে ইস্যুটাকে ইস্যু আকারে রাষ্ট্রের জায়গা থেকে হ্যান্ডেল করা দরকার। আমরা দেশের বাইরে যেহেতু প্র্যাকটিস করেছি, আমরা দেখেছি যে আপনার মিসক্যারেজ অফ জাস্টিস বলে একটা কথা আছে জুডিশিয়ারিতে, যে বিচারের নামে অবিচার যেখানে হয়, তখন রাষ্ট্র এগুলোকে কিভাবে অ্যাড্রেস করে। ইংল্যান্ডে আছে আপনার ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন বলে একটা কমিশন আছে, যে যেখানে একটা নিষ্পত্তি করা মামলা সকল পর্যায়ের আপিল শেষ, তারপরেও যদি কোনো কারণে মনে হয় যে এখানে একটা কনভিন্সিং এভিডেন্স আসছে যেটার উপরে ভিত্তি করে এই মামলাটাকে আবার রিস্টার্ট করা দরকার, তখন আপনি ওই যে রিভিউ কমিশনে আবেদন করতে পারবেন। তো এই যে 1,32,000 মামলা, এটা চেহারা দেখে অমুক নেতা, তমুক নেতা, সিনিয়র নেতা, জুনিয়র নেতা, অথবা বিখ্যাত সাংবাদিক, অথবা সাবেক সম্পাদক, এই রকম প্রায়োরিটাইজ করাটা অন্যায্য আমি মনে করি। রাষ্ট্রের জায়গা থেকে যেটা দেখা দরকার, একটা কমিশন করে প্রত্যেকটা মিথ্যা মামলাকে অন ম্যারিট রিভিউ করা দরকার, এবং রিভিউ করবার সময় দেখা দরকার যে মিথ্যা মামলাটা করেছে কে, কোন এসআই, কোন থানা করেছে,
এটা তদন্ত করেছে কে? কোন জাজ একটা ভুয়া মামলার উপরে ভিত্তি করে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে দিনের পর দিন রিমান্ডে দিয়েছে? এমনও দেখেছি আপনারা বিএনপি জামাত শিবিরের নেতাদেরকে হুইল চেয়ারে করে 2-4জন পুলিশ ধরে এনে নিয়ে আসছে, সে দাঁড়াতে পারছে না, তার প্রচুর নখ উঠায় দিয়েছে, তার হাত পাও আপনার মানে ইলেকট্রিক শক দিয়ে টোটালি সাসপেন্ড করে দিয়েছে। এই রকম রুগীদেরকে যার হাসপাতালে দরকার তাকে টেনায়া হেচড়ায়া 6তলা বিল্ডিংয়ের উপরে উঠাইছে জামিনের আবেদনের জন্য, আবার রিমান্ডে দিচ্ছে 3 দিন 4 দিন 10 দিন 20 দিন। কোন কোন জাজ দিয়েছে, কেন দিয়েছে? আনিসুল হক ফোন করছে, আইন সচিব ফোন করেছে, কে ফোন করেছে, কেন সে কাজটা করলো? এই টোটাল প্রসেসটা আমার জানা দরকার। চার্জশিটটা কে লিখছে, কেন দিচ্ছেন? টোটাল এই ক্রিমিনাল গ্যাংকে যদি আপনি জবাবদিহিতার আওতায় না আনেন, হাইকোর্টের জাজ করে নাই, আপনার জামিন দেয় নাই, কেন দেয় নাই? অ্যাটর্নি জেনারেল গিয়ে আবার জামিন দেয়া কেসে আপিল করেছে। খুবই আনপ্রেসিডেন্টেড ঘটনা। রাজনৈতিক মামলায় জামিন হওয়ার পরে রাষ্ট্রপক্ষ আপিল করে, এই ধরনের ফাতরামি আমরা গত 16 বছর দেখেছি। তাহলে টোটাল এই যে মিথ্যা মামলার নামে যে নির্যাতনটা হয়েছে, এই নিপীড়িত মানুষের গল্পটা তো আপনাকে সামনে আনতে হবে। এই কমিশনটা তখন যেটা করবে, সেই গল্পগুলো বলবে, তার কেসের ব্যাপারে সে কথা বলবে, কোন জাজ তার উপর জুলুম করেছে এটা বলবে, এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ জাজরা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী, এখনো চাকরিতে আছে। আমরা কিন্তু শুনি নাই যে লোয়ার জুডিশিয়ারির কোনো জাজকে সাসপেন্ড করা হয়েছে। হায়ার জুডিশিয়ারিতে 12 জনকে ছুটিতে পাঠানো হয়েছে। যদিও আমি প্রসেসটাকে অন্যায্য মনে করি, অন্যায় মনে করি, এই ফরম্যাটে জাজ অ্যাপয়েন্ট করা অথবা চায়ের দাওয়াত দিয়ে বিদায় করে দেওয়াটা খুবই অভদ্র আচরণ। সিস্টেম ফলো করে করা দরকার ছিল। তাই এটার সমাধান হচ্ছে ব্যক্তি না, বরং ইস্যুটাকে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাড্রেস করা দরকার এবং ইমিডিয়েটলি করা দরকার। জি, জনাব বাবুল, আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাইবো যে মিথ্যা মামলা কি বলবেন? আমি ব্যক্তিগত, আমাকে যারা চিনেন, আমার দীর্ঘদিনের বন্ধু বান্ধব সহকর্মী, আমার এলাকার মানুষ, কাউকে কোনোদিন রাজনীতির কারণে কোনো রক্তচক্ষু তো দূরে, মানে চড় থাপ্পড় তো দূরের কথা, রক্তচক্ষু দেখাইনি। অথচ আমার মতো মানুষের নামে আমার বিশ্ববিদ্যালয়ের আমার সহকর্মীরা, আমার বন্ধুরা, বড় ভাইরা, ছোট ভাইরা, ইভেন আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা, তারাও আমাকে জানে। 129টা মামলা, 2টা মামলায় কনভিকশন, এবং জেল খাটছি বারবার। তো জেলখানার যে অভিজ্ঞতা এবং রিমান্ডের যে অভিজ্ঞতা ভয়াবহ ভয়াবহ। শোনেন, আমি জেলখানায় যাওয়ার পর 18 সালের গল্প বলি। মানে জেলখানায় একটা মানবিক বিপর্যয়, মানুষের উপরে মানুষ, কোনো তিল ধরনের ক্ষমতা নাই। আপনি এতটুক জায়গার মধ্যে একটা, যেখানে 80 জন 120 জন মানুষের জন্য, 140 জন মানুষের জন্য একটা টয়লেট, হ্যাঁ, তাও আধা যে টয়লেট, সেখানে মানে কি অবস্থা, নানান ধরনের রোগ শোক, সেখানে পোষ পাঁচরা, এরকম অবস্থা। আমি যাই দেখলাম, শোনেন, শুধুমাত্র লেখালেখির জন্যে, শুধুমাত্র ফেসবুকে লেখার জন্যে র্যাব 10 মহিউদ্দিন ফারুকী নামে এক পুলিশ অফিসার, এখন অবশ্য গ্রেপ্তার আছে, তার পক্ষেও কেউ কেউ তদবির করে লেখালেখি করছে, আমি দেখছি কোনো একটা কাগজে। কি ভয়ঙ্করভাবে কয়েকজনকে, যারা এই ফেসবুকে বা ইউটিউবে বা ব্লগে লিখতো, এরকম একজন আছে সিনিয়র মানুষ, ক্যান্সারের পেশেন্ট, একজন ফ্রিডম ফাইটার, হ্যাঁ, তাকে আপনার যেভাবে মানে গোপন অঙ্গে ইলেকট্রিক, আমি যে দেখলাম তার প্রস্রাব, ইউরিন, মানে রক্ত একসাথে, একটা ট্রমার মধ্যে জেলখানা, ঘর থেকে বের হয় না। আমি যে তাকে বের করলাম। আরেকজন ছিলেন একজন কৃষিবিদ, মানে একজন মানে এগ্রি সায়েন্টিস্ট, সে একটা খুব ভালো প্রতিষ্ঠান ঢাকায় এখন আল্লাহর রহমতে কাজ করতেছে, ভালো জায়গায় আছে। তাকে ওরকম ধরে নিয়ে রাতে, প্রথম রাতে আমার নকলে উপরেই ফেললো, ফ্লোর ভেসে গেল, আমি সেন্সার হারাই ফেললাম। 18 দিন 22 দিন করে এদের কোনো ট্রেস নাই। এদের পরিবার, একজন পেট্রোলিয়াম জিওলজিস্ট, নাম হলো শোভন, রেজানুল হক শোভন, হ্যাঁ, আমাদের সাথে কাজ করতো অনলাইনে, তাকেও একই অবস্থা, শিকলের সাথে বাঁধে রাখছে দিনের পর দিন র্যাব, হ্যাঁ, অন্ধকার ঘরে, এরকম ইসের মধ্যে, এরকম ভয়াবহ বাস্তবতা। অসীম মিফতে খান নামে একজন আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল করতে একসময়, মেহেরপুরে বাড়ি, চুয়াডাঙ্গায় বাড়ি, একই অবস্থা। এরকম আরও রাজন নামে একটা ছেলেকে, শুধুমাত্র একটা বই প্রকাশ করেছিল, হ্যাঁ, প্রথমে রাজন আর আরজান ইবান, বেচারা অসুস্থ, এখনও মানে স্ট্রোক করে নিউরোসায়েন্স হাসপাতালে আছে। ওই যে ট্রমা, তার পরিবার, বাচ্চা ছোট, ব্যাংকে চাকরি করতো, চাকরি চলে গেল, কি দুর্বিষহ জীবন। যাক, তাও তো কেউ কেউ এরা বেঁচে আছেন, কিন্তু অনেকে তো গুমই হয়ে গেছে, আর তো ফেরত আসেনি। এই বছর তাদের পরিবার নিয়ে আমি অনেক কাজ করেছি। কি দুর্বিষহ, ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, অনেকের জন্ম হয়েছে বাবার গুম হওয়ার পরে, এরকম অবস্থা আছে। এই দুর্বিষয়গুলো নিয়েই তো আমাদের জীবন, বা এই ফ্যাসিবাদের যে ক্যারেক্টার বা চরিত্র, হ্যাঁ।
তো এইসব নিয়েছিলাম আমরা, আল্লাহর রহমতে আমরা মুক্তি পেয়েছি। ছাত্র জনতা সম্মিলিতভাবে হাসিনাকে উৎখাত করেছে। এখন আমরা আসলে বিভেদ অনৈক্য এইগুলা না করে আমরা আমাদের দেশ গঠনটা এখন প্রায়োরিটি, সকলে ঐক্যবদ্ধভাবে। এই যে বিভক্ত করা, আওয়ামী লীগ বিভক্ত করে রেখেছিল একটা মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে, নানানভাবে ফন্দি ফিকিরে, নির্বাচনের নামে ভাগ করো, ডিভাইড করো, ব্রিটিশদের মতো শাসন করো, আমাদের রাজনৈতিক দলকেও ডিভাইড করেছে, নানানভাবে খেলাধুলা করেছে। তো এটা আগামী দিনে আর কোনো দরকার আছে বা প্রয়োজন আছে বা বাংলাদেশে সেই শাসন ফিরে আসবে সেটা আমরা মনে করছি না। এই যে বিভৎস নির্যাতনের ব্যাখ্যা আপনি দিলেন, এই যে বিভৎসতা কিংবা দুর্বিষহ জীবন, মানুষ অনেকেই মিথ্যা মামলায় কারাগারে বন্দি জীবন যাপন করেছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ঘটনাগুলো একের পর এক ঘটলো, অনেকে হয়তো মুক্তি পেয়েছেন, অনেকে জীবন চলে গেছে, কেউ হয়তো গুমও হয়েছেন, এই ঘটনাগুলোর আদৌ কি কোনো বিচার হবে? আচ্ছা শোনেন, আর একটা ব্যাপার আমি নিজে চোখে দেখেছি, বিদেশে গেছে, হজে গেছে, আন্দোলনের সময় মামলা হয়ে গেছে, এখানে মরে গেছে, তার নামে মামলা হয়ে গেছে, কবরে আছে 3 বছর আগে, প্যারালাইজড, ঘর থেকে উঠতে পারে না, মুহুমুহু বোমা নিক্ষেপ করেছে, এরকম অভিযোগ। একজন মহিলা জাস্টিস আমি দেখেছিলাম এই ঢাকা কোর্টে পাসপোর্টটা ছুঁড়ে ফেলে দিল, হজে ছিলেন সেটাই তিনি দেখাইতে গেছেন, ছুঁড়ে ফেলে দিছে পাসপোর্টটা। আপনি কি বলবেন? আবার দেখলাম এই যে জাজ গাজীপুরে, এই যে একটা ছেলেকে যে 5 তারিখে গুলি করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরে ফেললো, একটা বাচ্চা ছেলেকে জামিন দিয়ে দিলেন এক মাসের মধ্যে সেই পুলিশকে। কোথায় তার কি বিচার হয়েছে আমি জানি না। এই ব্যত্যয়গুলো তো হচ্ছে বাংলাদেশের। যতক্ষণ পর্যন্ত আমার বিচার বিভাগ, একটা বিভাগ যদি ঠিক থাকে, এই বিচার বিভাগকে আমরা করতে পারিনি, আমাদের সকলেরই ব্যর্থতা আছে। কিন্তু এই আওয়ামী লীগ এখানে খাদের কিনারে নিয়ে গেছে। এই বিচার বিভাগটাকে যদি আপনি ঠিক করতে পারেন, আপনি দেখবেন বাংলাদেশে অন্যায় অনিয়ম অর্ধেক কমে যাবে, অর্ধেক কমে যাবে। এই যে সংস্কারের কথা বলি, এটা বলি, ওইটা বলি, আর যারা বিচারক এই চেয়ারে বসেছেন, কারা কারা এই চেয়ারে বসে গুরুতর অন্যায় অনিয়মের সাথে, জাস্টিস সিনহা তো অনেক কিছু বলে গিয়েছেন, কারা এর সাথে জড়িত, কিভাবে জড়িত। তারপরে যে বিচারপতি খায়রুল হকের কথা বললাম, মাথা সবচেয়ে বড়টা যেটা, এরকম নজির আছে যে বেগম খালেদা জিয়াকে কনভিকশন দেবার কারণে অ্যাপিলেট ডিভিশনে পদোন্নতি হয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন, প্রমোটেড হয়েছেন, নানানভাবে জুডিশিয়াল কমিশনার হয়েছেন। এই ঘটনাও আমরা বাংলাদেশে, এটা বাংলাদেশের জন্য কলঙ্ক। হ্যাঁ ঠিক আছে, পুলিশের মধ্যে অনিয়ম ছিল, অন্যায় ছিল, রাজনীতি ব্রিটিশ আমল থেকেই ছিল। কোতোয়াল হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়তো, খাজনা উঠাইতো, ট্যাক্স উঠাইতো, কম বেশি পুলিশকে কেউ কেউ ব্যবহার করেছে, এটা অসত্য না। কিন্তু এইবার যেভাবে ব্যবহৃত হয়েছে এবং দলীয় ক্যাডারদেরকে একরকম ইউনিফর্ম পরিয়ে নামিয়ে দেওয়া হয়েছে নিষ্ঠুরভাবে দমন করবার জন্য আন্দোলন, এইরকম তো বাংলাদেশে কখনোই ছিল না। সামরিক স্বৈরাচারের সাথে আমল আমরা দেখিনি। বিচার বিভাগকে যে নগ্নভাবে তারা ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে, কি কারণে ব্যবহৃত হলো, শপথ নিয়ে, এইগুলো অনুসন্ধান করবার ব্যাপার আছে। যা আগামী দিনে কেন প্রয়োজন আছে, শুধু প্রতিহিংসার কারণে না, এটা একটা নজির হবার প্রয়োজন রয়েছে আগামী দিনে, যে কি করিলে কি হয়, পাপের ফল কি। জি, ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে জানতে চাইবো, এই যে প্রতিহিংসা বা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া কিংবা এই যে কারাগারে নিয়ে বা বিভিন্ন সময় রিমান্ডের নামে বীভৎস নির্যাতন, এর কি আসলে বিচার পাওয়া সম্ভব? ইন্টারন্যাশনাল রুলস কি বলে, ইন্টারন্যাশনাল ল কি বলে, সেখানে তারা কিভাবে হ্যান্ডেল করে? এই প্রশ্ন তো জানবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব শহীদুল ইসলাম বাবুল এবং আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিরতির আগে আমরা ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে কথা বলছিলাম। আপনার কাছে যে বিষয়টি তুলেছিলাম, যে সাধারণত যেটা হয়ে থাকে যে অনেককেই বিনা অপরাধে জেল খাটতে হয়, কাউকে হয়তো প্রতিহিংসার শিকার হতে হয়, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন কারণে গুম খুনের শিকার হয়েছেন। এই যে এই ঘটনাগুলো ঘটে থাকে, আপনি তো যেহেতু আইন নিয়ে পড়াশোনা করেছেন, ইন্টারন্যাশনাল রুলস বা ল কি বলে? কেউ যদি নিরীহভাবে নির্যাতনের শিকার হন, বিভৎস নির্যাতনের শিকার হয়ে থাকেন, তিনি কি আসলে বিচার পাইতে পারেন? হ্যাঁ, সার্টেনলি পারে। কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, এবং মানবাধিকারের যে সনদ আছে, যেটা 48 সালে আপনার ডিক্লেয়ার করা হয়, বাংলাদেশ কিন্তু এই সনদের স্বাক্ষরকারী। আমাদের সংবিধানেও কিন্তু এই অধিকারগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন এটার বিচার কিভাবে চাইবে? বিচার হচ্ছে দুইভাবে চাইতে পারে। একটা হচ্ছে যেটা এর আগে রিভিউ কমিশনের কথা বললাম, যারা মিথ্যা মামলার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে বাইরের দেশে যেটা আছে, যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কারণে যারা নির্যাতিত হয়েছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করবার আলাদা কমিশন থাকে, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন আছে, ধরেন ইউকেতে আছে, যে পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীর হাতে যদি কেউ নিগৃহীত হয়, নির্যাতিত হয়, খুন হয়, তাহলে তারা নিজেরা এই মামলার তদন্ত করতে পারবে না, তাদের তদন্ত করবে অন্য কোনো ফোর্স। পুলিশ তদন্ত করবে দুইজন প্রাইভেট সিটিজেনের মধ্যে যেগুলো হয়, সেটা হচ্ছে পুলিশ তদন্ত করবে।
কিন্তু পুলিশের গুলিতে যিনি মারা যাবেন এই ঘটনার তদন্ত পুলিশ করতে পারবে না, সেটা বাংলাদেশ কমিশন করবে। আলাদা কমিশন করবে, এবং তারা পুলিশের লোক না, তারা অ্যাবসলিউটলি আলাদা সংস্থা। এবং এই কারণে যেটা দেখবেন যে বাংলাদেশে ইদানিং যেটা হচ্ছে, বরাবরই হয় যে 5ই আগস্ট পর্যন্ত 2 মাসে পুলিশের গুলিতে যে সকল মানুষ মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবার থানায় গিয়ে মামলা করতে পারছে না, এরকম নিউজ প্রায় দেখবেন। কারণ হচ্ছে পুলিশের যে থানার কর্মকর্তার ব্যাপারে উনি মামলা করতে যাচ্ছেন, তিনি তার সহকর্মীর বিরুদ্ধে মামলা নিচ্ছেন না। উনি বোধ করছেন ওকে টান দিলে তো আমার নামও চলে আসবে, আবার ও ওই থানায় আছে, আমি যদি ওর বিরুদ্ধে এখন মামলা করি, আমি যখন আবার ওই থানায় ছিলাম, খুন খারাপি করছি, ও তো আমার নাম বলে দেবে। অতএব এই বাস্তবতায় দেখা যাচ্ছে যে বিচার প্রক্রিয়াটা চালু হচ্ছে না। আর আমাদের পুলিশ ফোর্স যেহেতু আপনার ছাত্রলীগ আর গোপালগঞ্জের ফোর্সে পরিণত হয়েছিল গত 16 বছর, আপনার টোটাল ফোর্সের একটা বিশাল অংশ তো ডিসফাংশনাল, নিষ্ক্রিয় হয়ে গেছে, কোনো দায়িত্ব পালন করছে না, তদন্ত করছে না, সরকারের কার্যক্রমকে স্লো করে দিয়েছে। আর পুলিশের আরেকটা অংশ হচ্ছে রাজনৈতিক ব্যানারে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে। কিছু ছ্যাঁচড়া মহল্লার লোকজন আছে যাদের সাথে পদস্থ অপদস্থ রাজনৈতিক দলের সম্পর্ক যেমন আছে, ঠিক একইভাবে হচ্ছে লোকাল থানা পুলিশ মিলে চাঁদাবাজি করতেছে। এই সব কারণে এখন যেটা হচ্ছে, আপনার বিচারটা এই বিচারটা হচ্ছে না। তাই আমরা বারবার দাবি জানিয়েছি যে আপনার বিভিন্ন ফর্মে বিভিন্ন ইস্যুতে একাধিক মাল্টিপল গণতদন্ত কমিশন করা দরকার, গোপন কমিশন না। এই ধরেন গোপন কমিশন, গুম কমিশন একটা করেছে, রুমের ভিতরে বসে নিজেরা কাজ করে, জনগণের কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আমি যদি আমেরিকার মডেলে, কংগ্রেশনাল হিয়ারিং মডেলে আপনার কমিশনটা করি, তাহলে যেটা হচ্ছে যে মানুষ জানতে পারবে, যাত্রাবাড়ির লোক জানবে যে সাভারে কিভাবে 6টা লাশ খুন করে পুলিশ পোড়ায় দিছে পেট্রোল দিয়ে। সাভারের মানুষ জানবে যাত্রাবাড়িতে পুলিশ থানার উপর থেকে তার বন্দুক দিয়ে কিভাবে কয়েক ডজন মানুষকে মেরে ফেলছে। কেউ হয়তো স্বপ্রণোদিত হয়ে বলতে পারবে। তো এই জায়গাটা ওপেন করে দেওয়া দরকার, এবং গণমাধ্যমের মাধ্যমে এটা সম্প্রচার হলে মানুষ জানবে যে এই গণ অভ্যুত্থানে কি পরিমাণ ত্যাগ কোরবানি মানুষ করেছে। গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যারা করেছি, আমাদের দলের এবং আমাদের নেতাকর্মীদের কি পরিমাণ ত্যাগ আছে, কোরবানি আছে, স্যাক্রিফাইস আছে, কারা কি পরিমাণ মিথ্যা হামলা মামলার ভোগান্তিতে পড়েছেন, কারা রিমান্ডে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন। আমি রিসেন্টলি দেখলাম একটা গবেষণার একটা টিম কাজ করছে, আপনার তারা সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে তারা দেখেছে নি ক্যাপিং বলে একটা অপারেশন ছিল পুলিশের। যে আপনি যদি রাবার বুলেটের দেখেন, যেটা জিনিসটা থাকে, ওটার ভিতরে 400 প্যালেট থাকে একসাথে। ওটা যখন পুলিশ ছোড়ে 400টা প্যালেট একসাথে বের হয়। সেটা সিম্পলি হাঁটুতে ধরে রাবার প্যালেটটা শ্যুট করছে। 400টা বুলেট যখন হাঁটুতে গেছে, পুরো হাড় গুঁড়া হয়ে গেছে, আপনার একদম সিম্পলি গুঁড়া হয়ে গেছে। কারো কারো আছে আপনার পুরো মেরুদণ্ডটা গুঁড়া হয়ে গেছে। এবং এই মানুষগুলো এত প্রান্তিক, এত গরিব এবং পলাতক, বিরোধী দলীয় রাজনীতি করেছে, তার গল্পটা বলবার জায়গাটাও নাই। এবং এইভাবে নিক্যাপিং করে সারা দেশে শত শত, পারহ্যাপস হাজার হাজার বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীকে পঙ্গু করে দিয়েছে। এবং পুলিশ যেটা করেছে, এই লোকগুলোকে হাসপাতালে পর্যন্ত যেতে দিত না, আপনার নিক্যাপিং করে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে তারপরে তাদের অ্যাসাইন ডাক্তার ছিল, ওই ডাক্তারকে এনে সিম্পলি পাটা কেটে দিছে। এবং ডাক্তারদের এরকম বক্তব্য রেকর্ড আসছে, তুই কেন মিছিলে গেছিলি, তোরে কেন গুলি করা লাগলো, তো অত পা কেটেই দিতে হবে। এবং ট্রিটমেন্ট না নিতে পারার কারণে যেটা হয়েছে, এই গরিব মানুষগুলোর আপনার এই পায়ের উপর থেকে পচতে পচতে একদম বুক পর্যন্ত পচে গেছে, তারপরে সে মারা গেছে। 10 বছরের মানে ক্লাস 10-এ পড়ে এরকম ছেলে মেয়েদেরকে পর্যন্ত নিকাপিং করছে। বাবাকে না পেয়ে ওকে গুলি করে দিয়ে আসছে বাড়িতে। মেয়েদেরকে নির্যাতন করছে, কারণ ঘরগুলো পুরুষ শূন্য হয়ে গেছে। ওখানকার নারীদেরকে ধর্ষণ করা, অ্যাবিউজ করা, দিনের পর দিন, রাতের পর রাত এগুলো করেছে পুলিশ এবং লোকাল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই গল্পটা আসবে কিভাবে, মানুষ জানবে কিভাবে যে এই 500, 700, 1000 বিরোধী দলীয় নেতাকর্মীকে মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে, হেফাজত হওয়ার কারণে, ছাত্রদল হওয়ার কারণে, শিবির হওয়ার কারণে তাকে যে পঙ্গু করে দিয়েছে এই রাষ্ট্র। এই গল্পটা তো আমাকে রাষ্ট্র আকারে আমাকে জানতে হবে। তার গল্পের কথাটা না জানলে আপনি বিচার কিভাবে করবেন, কে দায়ী এটার জন্য? অতএব এই জন্য আমরা বারবার বলছি যে বিচারের এই আয়োজনগুলো, কমিশনগুলো কেন জরুরি। জি, এই যে নিক্যাপিং এর মাধ্যমে যে বিভিন্ন নেতা কর্মীদের আসলে পঙ্গু করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন,
রাজনৈতিক দল হিসেবে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই সংখ্যাটা কেমন? এগুলো তো অসংখ্য। আমাদের তো আমরা একবার হিসেব করেছিলাম, আমাদের গমি আছে 700-র মতো, তাও কয়েক বছর আগে 700-র মতো, 22,000 না 24,000 এরকম পঙ্গুত্বের সাথে, 24,000 আরো আগের খবর এটা আমি বলছি, 24,000-এর মতো একেবারে পার্মানেন্ট পঙ্গু হয়ে গেছে, চোখ হারাইছে, এরকম অনেক আমার কৃষক দল। এই যে মিরপুরে একজন ছিল ওসি সালাউদ্দিন, কি দুর্ধর্ষ, ধরে নিয়ে নিয়েই পায়ের মধ্যে গুলি করে দিত থানার মধ্যে, তার ভালো না লাগলে দুর্গাজনে সে আবার হলি আর্টিজানে মারা গেছে। মানে আসলে প্রকৃতির একটা ব্যাপার তো আসলে আসেই আর কি। সালাউদ্দিন কি ভয়ঙ্কর, তার নাম শুনলেই যেখানে যেখানে তো বাসায় বাসায় যে কি ভয়ঙ্কর তাণ্ডব লীলা এরকম। দেখেন এই আন্দোলনে, এই অক্টোবরের আন্দোলনে বনানী থানায় আমরা একটা মিছিল করতে গেছিলাম কৃষক দলে, ওইখান থেকে 4 জনকে অ্যারেস্ট করলো। হ্যাঁ, 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে থানায়, তার মধ্যে 65 বছরের ঊর্ধ্বে 68 বছরের একজন মানুষও আছে, আমাদের রফিকুল ইসলাম নামে, আমাদের অর্গানাইজ সেক্রেটারি, মানে 68 বছর বয়স। থানায় ওসি তার রুমে নিয়ে পিঠে হাত ভেঙে ফেলছে একেবারে, এবং রাত্রে যে তার হাতটা ব্যান্ডেজ করবে সেই অবস্থায়ও নেয় নাই, করে নাই কোনো ট্রিটমেন্ট করে। 4 জন লোককে, বিশ্ববিদ্যালয়ের পর একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউসুফ নামে একজন, তাকে, সে একটা চাকরিও করতো, মানে তার চাকরিটাও চলে গেছে তখন, মানে রুমের মধ্যে রুম আটকে 2টা নাকি ভেঙে ফেলছে, 4 জনকে অ্যারেস্ট করছিল, 2টা লাঠি ভেঙে ফেলছে ওসি নিজে। সে হচ্ছে, আমরা মামলা করেছি অবশ্য তার নামে, হ্যাঁ, ওই সেই ওসির নামে। তো এরকম ঘটনা তো আছেই। হ্যাঁ, আমাদের এলাকায় আন্দোলন শুরু হওয়ার আগে ওসি সাহেব আমার গ্রামের বাড়িতে হামলা দিত, প্রায় দিত। আমার ছোটো ভাইকে ধরে নিয়ে গেছে, যে নিয়ে ওখানকার এখনো বহাল তবিয়তে আছে, ওখানকার সার্কেল একজন আছে এএসপি, বহাল তবিয়তে এখনো, তার পোস্টিং ওই আমলেই হয়েছে, ধরে ধরে নিয়ে অত্যাচার করছে, গুলি করছে। কি বলবেন এগুলা? এখন এই যে কাজ যে হচ্ছে, বাংলাদেশের পুলিশ অফিসার এত সংকট কিনা আমি জানি না। হ্যাঁ, 2 বছর ধরে, 2.5 বছর ধরে চাকরি করছে, আন্দোলনে নেকেট ভূমিকা পালন করছে, আমার আপন ছোট ভাইকে নিয়ে ভয়ঙ্কর দুর্ব্যবহার করছে এই আন্দোলনে। তারপর উনি এখনো আছেন, কার কাছে বলবো এটা, কি বিচার দিব বলেন, জানি না, তো হচ্ছে আর কি। আচ্ছা, রাজনৈতিক প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই, বিশেষ করে যে নির্বাচন নিয়ে যেহেতু বিভিন্ন সময় আলোচনা হচ্ছে, বিএনপির অনেক নেতা তাদের বক্তব্যে আশা প্রকাশ করছেন যে এই বছরের মধ্যে হয়তো জাতীয় নির্বাচন হবে, যদিও অন্তর্বর্তী সরকার বলছেন তারা চান আসলে 2026-এর মাঝামাঝি সময় নির্বাচন। বিএনপি আসলে কিসের ভিত্তিতে? না ওরকম বলেছে সেটা না, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে এই ডিসেম্বরের মধ্যে হতে পারে, বা ওই বছরের মাঝামাঝি মার্চে বা জুলাই জুনে হতে পারে। শোনে, নির্বাচন 3 মাস আগে হইলো, 3 মাস পরে হইলো, 6 মাস, এটা এমন কোনো বিষয় না। বিএনপিকে বারবার মিসলিড করা হয় নানানভাবে, বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, বিষয়টা সেটা না। হয় কি, এই ধরনের সরকার বারবার বলা হয়েছে যে একটা দুর্বলতা থাকে যাদের। আজকে প্রফেসর ইউনূস নিজেই কিন্তু বলেছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি প্রধান উপদেষ্টার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? উনি নিজেই বলছেন যে আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার নিজেরই সন্দেহ আছে, এই কাজ করার জন্য যে কোয়ালিটি লাগে সেটা আমার নাই, তাই যতটুকু সাধ্য আছে করি, লেগে গেলে ভালো, না হলে আমার কপাল খারাপ। এটা কথাটা তো সত্য। রাজনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্রাচার, রাষ্ট্রচালনা, এটা তো ভিন্ন ব্যাপার। প্রফেসর ইউনূস একজন বরেণ্য ব্যক্তি, তার অসৎ উদ্দেশ্য আছে সেটাও আমরা বলছি না, কিন্তু এটা তো রাষ্ট্রাচারটা তো একটা ভিন্ন ব্যাপার। এটা একটা শিখবার ব্যাপার আছে, জানবার ব্যাপার আছে, বুঝবার ব্যাপার আছে, তার পেছনের শক্তির ব্যাপার আছে, রাজনৈতিক সংগঠন তার পেছনে আছে কিনা, অনেক ধরনের ব্যাপার। তো সেটা উনি তো নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। সেই জন্য কিছু দুর্বলতা বা কিছু অনৈক্য, তারপরে এই যে পতিত শক্তি, তার যে বিরাট একটা মেকানিজম এখনো তো আছে, তার অর্থনীতি, প্রতিবেশীদের একটা দানবীয় দেশ তার পেছনে শক্তি যোগাচ্ছে, কনস্পেসি করছে, তাদের ভালো লাগছে না, তাদের এখানে পাতানো সরকার ছিল, এই সরকার সেটা নাই, সেটা নিয়ে নানান ধরনের দুর্বলতা হয়েছে। সবশেষের কথা হলো যে অনির্বাচিত একটা সরকার আপনি কতদিন যাবে, যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। এখানে 90 সালেও কিন্তু জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ 3 মাসের মধ্যে একটা নির্বাচন করেছিলেন, এবং সেই নির্বাচনটা কিন্তু এখন পর্যন্ত যত নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেই নির্বাচনগুলোর মধ্যে সকলে আওয়ামী লীগের লোকরা নিশ্চয়ই স্বীকার করবেন যে ভালো ছিল। তখন তো সংস্কারের এরকম দাবি ওঠে না, দাবি না উঠলো। আমি যেটা বলছি, তার আগে এরশাদ সরকারের 9 বছরের একটা শাসন ছিল, নানান ধরনের লেজে গোবের অবস্থা ছিল তো, তারপরে করেছেন। আমরা বলি নাই 3 মাসের মধ্যে করতে হবে, 6 মাসের মধ্যে করতে হবে। বিষয় হলো রাজনৈতিক দলের সাথে আপনি আলাপ করেন, যত তাড়াতাড়ি আপনি নির্বাচিত মানুষের হাতে ক্ষমতা দিতে পারবেন। সংস্কার আর নির্বাচনের মধ্যে তো কোনো বৈপরীত্য, আপনি কি প্রশ্ন করবেন? মানুষ তো সংস্কারও চায়, নির্বাচনও চায়, কেন চাবে না? যে আপনি বাবা নিবেন না মা নিবেন, এই প্রশ্ন আমি করতে পারি, বা করলে তো আমি তো সবই নিতে চাই। সংস্কারের সাথে তো বৈপরীত্য নাই, বাধা নাই, আপনি করেন যতটুকু পারেন, যত তাড়াতাড়ি পারেন, সেটা দেশের জন্য বলে আপনাদের। আর একটা কথা হলো যে জবাবদিহিতা বলে একটা কথা আছে, তাদের কিন্তু কোনো জবাবদিহিতা নাই। দিন শেষে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার শাসক বা আপনার নেতা নির্বাচিত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার স্যাটিসফ্যাকশন বলেন বা আপনার জবাবদিহিতার জায়গাটা বলেন, সেই জায়গাটা তো আপনি পাচ্ছেন না। ওনারা কার কাছে জবাবদিহি করবেন আপনি বলেন?
জি, হ্যাঁ। সেই জন্য আমরা বলেছি, বাট তার জন্য যুদ্ধ ঘোষণা করার কোনো দরকার নাই। আমরা বলছি সরকার এবং রাজনৈতিক দল আলাপ আলোচনা করে যত দ্রুত আমরা নির্বাচনের পথে হাঁটতে পারি, সংস্কারও হবে, কেন হবে না। জি, আজকে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন একটি মন্তব্য করেছেন যে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আসলে যৌক্তিক সময় দেয়া জনগণ এবং রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। আপনিও কি এরকম মনে করেন? দেখেন, মূল বিষয়টা হচ্ছে মানে জাতীয় ঐক্যমত্যা জরুরি আর কি, যে আপনি কতটুকু পরিবর্তন করবেন, কত দিনে করবেন, এবং অংশীজনরা আপনাকে কি পরিমাণ সাহায্য করছে, এটা গুরুত্বপূর্ণ জায়গা। একটা বিষয় হচ্ছে যে বাবুল ভাই কারেক্টলি বলেছেন যে বাংলাদেশে সংস্কারের আলোচনা, বিচারের আলোচনা, নির্বাচন, এগুলোকে খুব পরস্পরমুখী বলে প্রচার করা হচ্ছে, বিশেষ করে আওয়ামী যে গদি মিডিয়া আছে এগুলোতে। তো সেখানে বাস্তবতা হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজের জায়গা, এবং এটা হচ্ছে যে একই রাস্তায় পথ চলতে চলতে এই কাজগুলো একসাথে হবে। দেখেন, নির্বাচনের প্রস্তুতি চলছে, সার্চ কমিটি হয়েছে, আওয়ামী লীগের আইনের অধীনেই হয়েছে, নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন হয়ে গেছে, তারা রিপোর্ট দিবে খুব শীঘ্রই। নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়ে গেছে, তারা ইতিমধ্যে নড়াচড়া শুরু করেছে, কাজ করছে। কমিশন রিপোর্ট দিলে পরে তার রাজনৈতিক দলগুলোর সাথে বসা শুরু করবে। প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বিভিন্ন জেলাতে বিভাগে যাওয়া শুরু করেছেন, কর্মকর্তা কর্মচারীদের সাথে মিটিং করা শুরু করেছেন। তা আমি তো দেখতে পাচ্ছি অলরেডি যে সংস্কারের আলোচনা, নির্বাচনের প্রস্তুতি সবকিছু একসাথে চলছে। তো সেক্ষেত্রে দিন, মাস, তারিখের ব্যাপারে আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বরাবরই আপনার কনসিস্টেন্ট বক্তব্য দিয়েছে। জাতিসংঘে নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে আপনার জাতিসংঘের ওখানে উনি যেটা পরিষ্কার করে বলেছেন, এটা কিন্তু উনি ফলো করছেন, যে আমার কমিশনগুলো রিপোর্ট দেবে, তারপর রাজনৈতিক দলগুলোর সাথে আমি বসবো, বসে যতটুকু ন্যূনতম সংস্কার দরকার এবং সবাই একমত হয় এমন একটা জায়গাতে আমি সিদ্ধান্ত নিয়ে এটা করব, আন্ডারটেক করে এরপর নির্বাচনের দিকে চলে যাব। সেই ক্ষেত্রে কি কোনো রাজনৈতিক দল কিছু তাড়াহুড়ো করছে বলে মনে হয়? না, তা মনে করছি না। যে সকল রাজনৈতিক দল নির্বাচন নিয়ে কথা বলছে, এটা তার তো একটা নিজস্ব রাজনীতি আছে। তো প্রত্যেকটা দলের রাজনীতি করবার এক অধিকার তো তার থাকতে হবে, তার নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে। দেশে 16-17 বছর ধরে কোনো নির্বাচন নাই, দেশের মানুষ ভোট দিতে পারছে না, এই বিশাল রাজনৈতিক গোষ্ঠীর একটা ক্ষমতার আকাঙ্ক্ষা আছে, যেটা থাকার ভিতরে কোনো সমস্যা দেখছি না। অতএব রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে, এটা তো খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। অতএব সেই জায়গাটাতে সে আলোচনাটা কোনোভাবেই সরকারকে বিব্রত করছে অথবা প্রেশার দিচ্ছে, আমি এমনটা দেখি না। জি, জনাব বাবুল, আরেকটি প্রসঙ্গ জানতে চাইবো আপনার কাছে যে আজকে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলুল তাপসের বিরুদ্ধে মামলা হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে। অভিযোগ বলা হয়েছে যে তার যে দাপট ছিল, তিনি হয়তো 78 কোটি টাকার প্রকল্পকে 603 কোটিতে উত্তীর্ণ করেছেন। শোনেন, এই যে একচ্ছত্র আধিপত্য বা তার যে মহা দুর্নীতির, শোনেন, বাংলাদেশের নেতা হলে একজন, এই যে কাল তৈরি করা হয়েছিল শেখ সাহেবকে কেন্দ্র করে স্বাধীনতার পর থেকেই, এবং তারপরে তার মৃত্যুর পরে তার কন্যা, যেভাবে উনি একমাত্র নেতা, উনি একমাত্র, তার কন্যা একমাত্র অভিভাবক, তার কথা ছাড়া বাংলাদেশের আকাশে বাতাসে পানিও নড়বে না, পাখিও উড়বে না, রোদও উঠবে না, বৃষ্টিও নামবে না। এরকম একটা মরে গেলে তার কাছে বিচার চাইতে হবে, হ্যাঁ, কারো জমি দখল করলে তার কাছে উদ্ধারের জন্য বলতে হবে, কেউ গুম হইলে তার কাছে মুক্তি চাইতে হবে। এই যে একটা বাস্তবতা, এবং কথায় কথা এখানে বয়ান তৈরি করা হয়েছে, আমাদের মিডিয়া কর্মী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, তথাকথিত বুদ্ধিজীবী বলেন, সুশীল বলেন, যে উনি না থাকলে কি হবে, ওনার বিকল্প কি? হ্যাঁ, হাসিনার আর বিকল্প বিষয়টা এরকম, হাসিনা যেদিন থাকবে না সেদিন বাংলাদেশ বঙ্গোপসাগরে ভাইসে চলে যাবে। তো আমরা তো 5.5 মাস আমরা তো ভাইসে যাইনি, নাকি ভাইসে গেছি? আগের চাইতে তো আল্লাহর রহমতে ভালো আছে। এখন এখানে টেনশন করতে না যে টকশোতে কথা বলার জন্য নিচ থেকে খপ করে ধরে নিয়ে যাবে, হ্যাঁ, কারোই না, শুধু আমি কেন, এরকম বাস্তবতা তো নাই। বাংলাদেশে বিনা কারণে তো গুলি করা হচ্ছে না, বাংলাদেশে কেউ গুমের আতঙ্কে তো নাই, অন্তত হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা সেটা অত ভালো না হইলেও এটা সময় হিসাবে তারা যে ধ্বংসস্তূপ তৈরি করে গেছে, আমরা বিশ্বাস করি যে এটা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে, যদি লুণ্ঠন লুটেরা না, এবং লুটের যে টাকাগুলো, সেই টাকাগুলো যদি আমরা উদ্ধার করতে পারি, তাহলে আমরা অর্থনীতি ভালোর দিকেই যাবো। কিন্তু যেই প্রত্যাশা ছিল সেই অনুযায়ী সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না, সঙ্গত কারণেই সেটা হচ্ছে না। একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে আমরা সেই আশাও করতে পারি না। তবে হ্যাঁ, নিশ্চয়ই আশা তো করবো, জিনিসপত্রের দাম কমছে না, মানুষের যে মৌলিক জায়গা, আপনি যাই করেন, আপনি যতই শান্তি দেন, কিন্তু মানুষ যদি দ্রব্য মূল্যের সীমাহীন কষাঘাতে এখনো জর্জরিত হতে থাকে, মানুষের ট্যাক্স, আজকেও দেখলাম যে আপনার ভ্যাট যেখানে 7%, 5% ছিল, এক ধাপে 15% করা হচ্ছে নতুন বছরে। আবার এই আগামী দিনে এই বাজেটের পরে আমাদের মানে ব্যয়, জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। এটা আমরা বিশ্বাস করি যে প্রফেসর ইউনূস সাহেব এক আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, অর্থনীতি জানা মানুষ, ওনার এই উপদেষ্টা পরিষদে ভালো ভালো মানুষ আছে। কিভাবে আমরা এই জায়গাটাকে স্বস্তি পেতে পারি,
এই জায়গাটা একটা ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু কোনো উন্নয়ন বা কোনো কিছুই, কোনো নির্বাচন বা কোনো পরিবর্তনই কিন্তু কাজে আসবে না। মানুষের জীবন মানের যদি উন্নতি না হয়, এটাকে আপনার অগ্রাধিকার দিতে হবে। আর লুটপাটের যে কথাটা বললেন, এটি কি বলবেন, বাংলাদেশে এই যে শেখ সাহেবের পরিবার, উনি এবং ওনার পরিবার যতজন এমপি হয়েছিলেন ক্ষমতার, যে যেখানে ছিলেন, ওনারা এক একজন লাট বাহাদুর বাংলাদেশে, ওনাদের অঙ্গুলি হেলনে মানে কি বলবো, মানে বাঘে মশে এক গাতে জল খাইতো। কোর্ট কাছারিও বলেন, বিচারপতিদের কিভাবে উনি ইউজ করেছেন, কিভাবে ধমকাইছেন, এই ইতিহাস আমরা জানি। আর লুটপাট, ওরে বাপরে বাপ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলেন, যেখানে বলেন, ওনারা তো তাপস সাহেবরা, পরশ সাহেবরা, লিটন চৌধুরী সাহেবরা, নিক্সন চৌধুরী, শেখ হেলাল, শেখ সেলিম, আরও যারা আছেন, ওই যে উপারে আছে কি ওই সিরাজগঞ্জে ফরিদপুরে এক বিয়েই ছিলেন, হ্যাঁ, খন্দকার মোশাররফ, যদিও পরে সারাসারি হয়ে গেছে, কি হয়ে গেছে মানে বনিবনা হয় নাই, সব টাকার ভাটবাটরা মানে এক একটা কুম্ভকর্ণ হয়ে গেছিলেন, খেয়ে খেয়ে কত লাগে আমরা জানি না। হ্যাঁ, এরকম হয়েছে, তারা বাংলাদেশটাকে ওই ওই তাদের পরিবারের তালুক মনে করেছিলেন। তো এই হিসাব যেটা, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না। এদের এগুলো খুঁজে বের করতে হবে, বিচার করতে হবে। এই যে টিউলিপ একজন ব্রিটেনে মন্ত্রী হয়ে বসেছিলেন, সব এখন তো মানে থলের বিরল বের হয়ে যাচ্ছে। ওখানেও তাকে দেখলাম সাসপেন্ড করেছে এই পরিষদ থেকে, কি একটা পরিষদ থেকে। এবং আস্তে আস্তে এই যে জয়, তারপরে এই যে তার পুতুলের যে হাজব্যান্ড ছিলেন পতিত, সেখানে দুবাইতে, আমরা তো নানান কিছু শুনছি, এবং এগুলো আরও আসবে। আপনি দেখবেন পিলে চমকানো একজনের 600 বাড়ি, আপনি চিন্তা করতে পারেন 600 বাড়ি দেশের বাইরে, বিলেতে, ওয়েস্টে, পশ্চিমে, আমেরিকায়। এটা কি মানে এই গরিব মানুষ এখানে, যেখানে 3 বেলা খেতেও পারে না এখানকার মানুষ, মানে বাংলাদেশের কৃষক, আমরা গ্রামে যে দেখে হাট যে এখনো বাচ্চার পড়ালেখার খরচ দিতে পারে না, বাবার চিকিৎসা করতে পারে না যথাযথ, সেই দেশ থেকে আপনার কত প্রয়োজন বলেন। দেখি মরুভূমিতে যায় একটা প্রমোদ উদ্যানে, ওই যে চট্টগ্রামের নবাবজাদা জাভেদ, হ্যাঁ, ওই একটা ব্যাংকই লুটপাট করে নিয়ে গেছেন, মানে কত টাকা লাগে এদের আমরা জানি না। দরিদ্র দেশ, দুর্ভাগ্যজনক। এদের সমুচিত বিচার হইতে হবে। বাংলাদেশে দুর্নীতি ছিল, দুনিয়ার সব জায়গায় আছে। এইরকম মানে টাকার জন্য এরকম মানে হাহাকার। ওই যে বলছেন তো, সালমান রহমানের একটাই দেখলাম যে শেখ রেহানা আর শেখ হাসিনা টাকা পাইলে ওনারা সব ঠান্ডা, আর কোনো কিছু ওনাদের লাগতো না। মানে লোভ আর টোপ। শেখ সাহেব ওনাকে ওনার বাপের কি জমিদারি ছিল গোপালগঞ্জে আমরা জানি না, কোথা থেকে এসেছেন, কীভাবে এসেছেন, টুঙ্গিপাড়া থেকে। তো এই কোথা থেকে এইগুলো আসলো, কিভাবে হলো, বিলেতে বাড়ি, হ্যাম্পি স্ট্রিট আপনি জানেন পৃথিবীর সবচাইতে দামি এলাকা, লন্ডনের, যুক্তরাষ্ট্রের, সেখানে শেখ রেহানার বাড়ি হয়েছে। তার মধ্যে ফ্রগলিন, হ্যাম্পি স্ট্রিটের মধ্যে ফ্রগলিন হইলো আরও অভিজাত, আমাদের গুলশান বলনির মতো বাড়িধারার মতো, ওইখানে বাড়ি গেছে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে। এটা আরও আগে, এই সরকার আমলে আরও আগে। কোথা থেকে টাকা এসে শেখ সাহেবের, ওনার বাপের, ওনার হাজবেন্ডের কি তালুক আছে আমরা জানি না। জি। আর বেগম খালেদা জিয়াকে আপনি জেল খাটাইছেন, হ্যাঁ, আবার কথায় কথায় নাক ভেঙে বলেন যে এতিমের টাকা চুরি, অথচ টাকার জায়গায় টাকা আছে, 3 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে একটা প্রসিডিউরের ভুলের জন্য। এটাও তো মানে কন্টেম্প্ট অফ কোর্ট হইতো যদি তার এই বক্তব্যের জন্য। এগুলো হয়েছে গায়ের জোরে যা হবার। জি, ব্যারিস্টার ফুয়াদ, এই যে রাঘব বোয়ালদের মহা দুর্নীতির খবরগুলো একে একে প্রকাশিত হচ্ছে, দেশে যাদের কথা আমরা বলছি তাদের অনেকেই হয়তো দেশের মাটিতে নেই। বলা হচ্ছে টিউলিপের মতো, সেখানে তিনি হয়তো অবৈধ সম্পদের মালিক হয়েছেন, তাকে হয়তো কেউ বাড়ি গিফট করেছে। যেটি বলছিলেন যে একজন সাবেক মন্ত্রী, তার হয়তো কয়েকশো বাড়ি দেশের বাইরে। এই যে মহা দুর্নীতি, মহা পুকুর চুরি, দেশ থেকে টাকা নিয়ে চলে যাওয়া, এগুলোর বিচার কি আদৌ আমাদের দেশে হবে? দেখেন, এটাই তো হচ্ছে নতুন রাজনীতির দাবি আমরা যারা করছি, যে বাংলাদেশ 2 এর কথা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার, পরিবর্তন। এই যে আলাপগুলো আসছে যে ওয়াসিম, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এই লড়াইটা তো আসলে ওই লড়াই, এবং এই লড়াইটা চালিয়ে যেতে হবে আর কি। এখানে হতাশ হবার কিছু নাই। এই লড়াইটা পারসিস্টেন্ট, এই লড়াইটা 2, 4, 6 মাসের না, এই লড়াইটা হচ্ছে বিচার না পাওয়া পর্যন্ত লড়াই। আপনি দেখেছেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছিল যে কি পরিমাণ টাকা বাহিরে গেছে, এটা লুটপাট হয়েছে। এই কমিটিটা খুব একটা বাজে আনপ্রফেশনাল কাজ করছে। তারা একটা রিপোর্ট দিয়েছে, খুবই গদবাঁধা, পত্রিকার রিপোর্ট বেস, পাবলিশ রিপোর্ট, এবং তারা একটু এনবিআর-এ গেছে, একটু বাংলাদেশ ব্যাংকে গেছে, টিআইবি রিপোর্ট খুঁজে বের করেছে, একেবারে পপি গাইড মার্কা একটা রিপোর্ট দিয়েছে। দিয়ে যেটা করেছে যে আওয়ামী লীগের 16 বছরের দুর্নীতির যে গভীরতা, এই গভীরতাকে তারা আসলে গোপন করেছে। এবং দিন শেষে আপনি দেখেন এই কমিটির বড় অংশ কিন্তু আওয়ামী আমলের সুশীল সমাজের সদস্য। তারা কিন্তু কেউই আওয়ামী লীগের বিপক্ষের লোক না। এই কমিটির অনেক সদস্য আছে যারা আমাদেরকে শিখাইছে যে ভারতকে কেন ট্রানজিট দিতে হবে, ভারতকে ট্রানজিট দিলে আমরা কিভাবে $5 বিলিয়ন থেকে
$10 বিলিয়ন ইনকাম করব, আমরা সিঙ্গাপুর হয়ে যাব, এইসব বক্তব্য কিন্তু শিখিয়েছে। তো এখন এই যেটা কাজটা করার দরকার ছিল সেটা হচ্ছে দুর্নীতির গভীরতা খোঁজার জন্য একটা সিরিয়াস কমিশন করা দরকার ছিল। এবং বারবার কেন আমি বলছি যে আমাদের প্রত্যেকটা কমিটি এবং কমিশন পাবলিক কমিশন হওয়া দরকার। পাবলিক কমিশন হলে যেটা হবে যে আপনি প্রচুর গোপন ইনফরমেশন পাবেন, দেখবেন যে আমলারাই বলবে যে এই প্রকল্প থেকে এই মন্ত্রী এত টাকা ঘুষ দিয়ে এইভাবে টাকা সরিয়ে নিয়েছে। আপনি তখন দেখবেন যে যারা রিটায়ার্ড অফিসার আছে তারা সামনে আসবেন, তারা কথা বলবেন, মতামত দিবেন, কোথায় চুরি হয়েছে না হয়েছে, কিভাবে টাকাটা পাচার হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের দেখেন ভোল্ট থেকে টাকা চুরি হয়ে গেল, প্রফেসর আতিউর রহমানকে এখনো অ্যারেস্ট করা হয়নি কেন? উনি তো এটা ক্রিমিনাল মাস্টার মাইন্ড, যিনি জয়সহ মিলায়ে কয়েকজনে এই টোটাল বাংলাদেশ ব্যাংকটাকে লুট করছেন। এবং তার আমলে কিভাবে এই ঘটনাটা ঘটলো। এবং আমাদের অনেক এক্সপার্টরা বলেছেন যে আমরা ইতিমধ্যে জানি যে কারা কারা এটার সাথে জড়িত, কোত্থেকে পাসওয়ার্ড আসছে, এই পাসওয়ার্ডের রাইট হ্যান্ড পাসওয়ার্ড বলে, লেফট হ্যান্ড পাসওয়ার্ড বলে, এই পাসওয়ার্ডগুলো কে লিক করছে। রবীন্দ্র জলসা চলতেছে অফিসের ভিতরে, রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিয়ে গভর্নর ওখানে গান বাজনা করতেছে, আর বিদেশ থেকে আইসা পাসওয়ার্ড এদিক সেদিকে চলে যাচ্ছে। এইটা উদ্ধার করবার, নাটক করবার জন্য আবার ভারত থেকে লোক নিয়ে আসছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? তো এই যে আপনার বিচারিক প্রক্রিয়াগুলো কেন আপনার পাবলিক করা দরকার। দুদককে একটা কমিশনের দায়িত্ব দিয়েছে, কিন্তু দুর্নীতিকে ট্রাইব্যুনাল করা, আমরা যেটা বারবার দাবি করেছি যে বাংলাদেশে দুদক নামক প্রতিষ্ঠানের আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা, বরং আমাদের এখানে দরকার হচ্ছে দুদক ট্রাইব্যুনাল দরকার, শেষ করতে হবে। কারণ হচ্ছে যে আপনার টাকা পাচার এটার ইনভেস্টিগেট করবার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক ইউনিট আছে। জ্ঞাতসারে টাকাটাকে লুকানো, আপনার আয় প্রকাশ না করা এবং কর না দেওয়ার কিন্তু আইন আছে, এবং এনবিআর এ আলাদা ইউনিট আছে, সিআইডির একটা ডেডিকেটেড ইউনিট আছে এগুলো ইনভেস্টিগেট করবার। যেটা নাই সেটা হচ্ছে ট্রাইব্যুনাল নাই, এদেরকে সিরিয়াসলি ইনভেস্টিগেট করে বিচারের মুখোমুখি করা। এইটা হচ্ছে এখন বেশি জরুরি, যেটা আমাদের দুদককে একটা ট্রাইব্যুনালে রূপান্তরিত করে এই রাঘব বোয়ালদের বিচার করাটা জরুরি হয়ে গেছে এখন। জি, 30 সেকেন্ডে কিছু যোগ করতে চান? না, 30 সেকেন্ডে হয়েছে কি, আমরা অনেক পেছনে, আমাদের অনেক ব্যর্থতা আছে, আমাদের অনেক ব্যত্যয় আছে, ভুল হয়েছে, যাই হয়েছে রাজনীতিক। আগামী দিনে আমরা, আমাদের দেশকে একটা তারুণ্যের শক্তি আছে, জনশক্তি আছে, আমাদের একটা সুশাসন দরকার, আমার একটা মানবিকতা দরকার, গণতন্ত্র দরকার, আইনের শাসনের দরকার। তাহলেই আমরা জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে নিজেদের তৈরি করে আগামী দিনে বিশ্বের নেতৃত্ব দিতে পারবো। আমি ইতিবাচকভাবে সেটাই মানে কাম্য বা প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম বাবুল, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।